কদিন ধরে কাজের খালা আসছে না দেখে ফোন দিয়ে জানা গেল খালার বিয়ে হয়ে গেছে। শুনে বেশ অবাক হলাম। খালার বয়স ৪৫, ছেলেও বিয়ে করিয়েছেন, নাতির বয়স ৫। মতো অবস্থায় বিয়ে করাটা বেশ বিস্ময়ের বটে। খালা আমাদের বাসায় প্রায় ২৫ বছর ধরে কাজ করেন। আমার বুঝ হবার পর থেকেই খালাকে আমাদের বাসায় কাজ করতে দেখছি। খালার মুখেই শুনেছি তার করুণ জীবন বৃত্তান্ত। খালার প্রথম বিয়ে হয়েছে ১৫ বছর বয়সে, তাও তার চেয়ে ৩ গুণ এক লোকের সাথে। হতদরিদ্র বাবা বড় ঘরের সম্বন্ধ পেয়ে বাজ বিছা ছাড়া মেয়ে তুলে দিয়েছেন ২ বাচ্চার বাবার কাছে। এলাকার প্রভাবশালী ব্যক্তি তালুকদার বংশ। নাম যশ খ্যাতি অঢেল অর্থবিত্ত কিছুরই কমতি নেই। রাজকীয় বাড়ি যার নামে, নাসির তালুকদার। ২ ছেলে মেয়ে, বিয়ে শাদি দিয়ে যে যার মতো আছে। ছেলেটা থাকে শহরে, মেয়ে বিদেশে পাড়ি দিয়েছে। মা মরবার পর এ মুখও হয় না। সংসারে ঝুট ঝামেলা নেই, অত বড় বাড়ি খা খা করছে। মণিমুখ তো দেখার কেউ নেই। বিয়ের পর সব তো মেয়েরই হবে, মেয়ে রাজরানী হয়ে থাকবে। পাত্র দেখতে শুনতেও বেশ, কেবল বয়সটাই একটু বেশি। ৫০ পেরিয়ে ৬০-এর ঘরে এগোচ্ছে। এ আর এমন কি বয়স, পুরুষ মানুষ ২৫ হোক আর ৫০, সে একই কথা। মতি মিয়া অমত করবার দিক খুঁজে পাননি। প্রস্তাব আসতেই নির্দ্বিধায় হ্যাঁ বলে দিয়েছেন। ৮০ দশকের কিশোরী মেয়ে শিউলি। সে মত দিল কি দিল না সে কথা ভাবার সময় কোথায়। অত বড় ঘরের সম্বন্ধ হলে নিজেরও দিন ফিরবে, এই খুশিতে মেতেই কুল পেলেন না। এক শুক্রবার সমাজের লোকজন ডেকে পঞ্চদর্শী শিউলির হাত তুলে দিলেন ৫০ ঊর্ধ্ব নাসিরের হাতে। বিয়ের পরের দিন দাওয়াত হলো তালুকদার বাড়িতে। মাকে দেখে শিউলি কেঁদে কেটে বলল, মা আমি থাকবো না এখানে, আমাকে নিয়ে যাও, লোকটা খুব খারাপ। মা ধমকে উঠলেন, স্বামীর নিন্দে করতে নেই। খারাপ হোক ভালো হোক, এখন থেকে উনিই তোর সব, এটাই তোর বাড়ি, মানিয়ে নে। দাদি বললেন, মাইয়া মানুষ স্বামীর ঘরে বউ হইয়া আহে, লাশ হইয়া যায়। আর কোণে জাউন টাউন নাই, মনে রাখিস। রাজভোগে তৃপ্তির ঢেকুর তুলে বিদায় নিলেন তারা। যাবার কালে শিউলি কত আকুতি করল সাথে নেবার, কেউ নিল না। যদি আর না আসে, সংসারে মন বসে গেলে পরে যেতে পারবে। শিউলি বেগম সেদিনই বুঝে গেলেন এখন এটাই তার একমাত্র আশ্রয়। নিয়তি মেনে নিলেন, মানিয়ে নিলেন। প্রথম দিকে মন কাঁদলো, চোখ ভিজল, ধীরে ধীরে অভ্যাস হয়ে গেল। বুড়ো মানুষটা বছর ঘুরতেই বমির ব্যামোতে সুখবর আলো। ৯ মাস বাদে কোল আলো করে এলো পুত্র সন্তান। ছেলের মুখ দেখতেই শিউলি নিজের দুঃখ কষ্ট সব ভুলে গেলেন। ছেলের মাঝে সব সুখ খুঁজে পেলেন। বুকে আগলে পরম যত্নে ছেলেকে আগলে রাখলেন। শেষকালে পুত্র সন্তানের বাবা হবার সৌভাগ্যের খুশিতে আটখানা হলেন নাসির তালুকদার। গরু জবাই করে আকিকা দিয়ে নাম রাখলেন নাইম। স্বামী সন্তান সংসার নিয়ে শিউলির দিন ভালোই কাটছিল, কিন্তু সুখ যেন ঠিক ছুঁয়েও ছুঁতে পারেনি। বিয়ের বছর ৫ হতেই বার্ধক্যজনিত রোগে গত হলেন স্বামী। হেসে খেলে বেড়াবার বয়সে গায়ে জুটল সাদা শাড়ি, বিধবা উপাধি। ভালো হোক কি মন্দ, ওই মানুষটাই এতদিন ছায়া হয়েছিল শিউলির। এখন সেই ছায়াও চলে গেল। স্বামীর মৃত্যুর শোকের মাঝে এলো তার জীবনের আর এক ঝড়। আগের পক্ষে ছেলে এসে হাজির হলো। বাবাকে দাফন করে এসে বাবার রেখে যাওয়া সহায় সম্পত্তির দলিল বুঝে নিল ছেলে। ছেলে বউ বুঝে নিল শিউলির আলমারিতে রাখা বংশীয় অলংকার। আঁচলের গিঁট খুলে নিল সংসারের চাবি। শুভ্র শাড়িতে ছেলেকে বুকে নিয়ে নির্বাক চেয়ে রইল শিউলি। সে স্তব্ধ, বাকরুদ্ধ। রাতারাতি উকিল ডেকে সব সম্পত্তি নিজের নামে করে নিল নাদির। বোনকে অবশ্য দিল কিছু, পেল না কেবল বাবার শেষ বয়সের ছেলে। কড়া স্বরে ঘোষণা দিল বাবার দেখভালের জন্যই ছিল। এখন বাবা নেই, তারও প্রয়োজন নেই। এত ঝামেলা কাঁধে নিতে পারবে না। শিউলির জায়গা হলো না তালুকদার বাড়িতে। এক প্রকার বের করে দেয়া হলো তাকে। ছেলেকে নিয়ে ফের এসে পড়লেন বাবার বাড়ি। সেখানে নুন আনতে পান্তা ফুরোয়। তার আগমনে বাবা মাও খুশি হতে পারলেন না। মেয়ে, তার উপরে নাতি, এ যেন বাড়তি ঝামেলা। ৮০-৯০ দশকে একটা বিধবা মেয়েকে সমাজ মেনে নিতে পারত না। সতীদাহ প্রথা উঠে গেলেও রেশ কিন্তু রয়ে গেছিল। বিধবাকে পুড়িয়ে মারত না, তবে জীবন্ত মারত। মৃত লাশ দাফন করা হতো, কিন্তু জীবন্ত লাশ রেখে দিত। তাকে পদে পদে হেয় করা হতো, তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, তাকে অপয়া ভাবা হতো।
কথার বাণে বিদ্ধ করে ক্ষতবিক্ষত করা হতো প্রতিক্ষণ। তার বাঁচা দুর্বিষহ করে তুলত। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কথায় কান ভারী হলো। কদিন যাবার পর মা বোনও কথা শোনাতে লাগলেন। উঠতে বসতে কটু কথা কানে এলো পরিবার থেকে। শিউলির বুঝে গেলেন এখানেও ঠাঁই হবে না তার। তখন শিউলির বয়স 20, ছেলের বয়স 5। বাস্তবতা বোঝবার ক্ষমতা শিউলির হলেও বাচ্চাটার হয়নি। জমিদার ঘরের ছেলে, আভিজাত্যে বেড়ে ওঠা। 3 বেলা মাছ মাংস খাওয়ার অভ্যেস নাই মেয়ের। নানা বাড়ির পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত তার গলা দিয়ে নামে না। ছেলেটা খেতে পারে না, মাংসের বায়না করে। শিউলি এনে দিতে পারেন না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। খাওয়া অনিয়মে অল্প কয়েকদিনেই ছেলের শরীর ভেঙে আসে। ছেলের দিকে তাকালে চোখে জল নামে শিউলির। কি করবে না করবে দিশেহারা লাগে। অজপাড়া গায়ের অশিক্ষিত মেয়ে, জীবিকা নির্বাহ করবার পথ খোঁজে। ছেলেকে বাঁচাতে হবে তার। এখান থেকে পালাতে হবে। এই সমাজ বাঁচতে দেবে না তাকে। সেই তাগিদে পা বাড়ান ঢাকায়। বস্তিতে আশ্রয় নিয়ে মানুষের বাসায় কাজ জোগাড় করেন। খালা তখন থেকে আমাদের বাসায় কাজ করেন। ছেলেকে নিয়ে আসতেন। খালার মুখে কেবল একটাই নাম থাকতো, আমার নাইম। খেয়ে না খেয়ে ছেলেকে মানুষ করতে লাগলেন। মানুষের বাসায় কাজ করে পড়ালেন ছেলেকে। আমাদের বাসায় ভালো মন্দ রান্না হলে খালা কখনো খেতেন না, বলতেন আমার ভাগেটা দিয়ে দিন, আমার ছেলেটা খাবে। নিজে খেতেন না, 2 বেলা ছেলেকে খাওয়াতেন। ছেলের খুশিতেই খালার খুশি। খালার গায়ের কাপড় যত মলিন, ছেলের কাপড় ততই উজ্জ্বল। ছেলের দিকে চেয়ে খালা কত কিছু বিসর্জন দিলেন, কত সংগ্রাম করে গেলেন। খালার আত্মমর্যাদা ছিল প্রখর। এত বাধা বিপত্তির পরেও কারো দয়া নেননি। নিজে কাজ করে ছেলের খরচ চালাতেন। স্কুলের গণ্ডি পেরিয়ে ছেলের বায়না ধরল শহরের বড় কলেজে পড়বে। খালা আর কটা বাসার কাজ বাড়িয়ে নিলেন। রাত দিন খেটে খুঁটে ছেলেকে পড়ালেন। খালার আশা ছেলে একদিন বড় চাকরি করবে। মাঝে মাঝে বলতেন, বুঝলাম মা, শরীরটা আর কুলায় না। গিটে গিটে ব্যথা, পোলার চাকরি হইলে এই কাম ছাইরা দিমু। আমাগো সুখের দিন আইব। সেই সুখের দিন এলো, ছেলের চাকরি হলো। বস্তি থেকে বাসায় উঠল। খালা বিদায় নিতে এসে উৎফুল্ল হয়ে বললেন, আমার সুখের দিন আইসা গেছে, দোয়া কইরো। খালার সুখ দেখে আমাদের স্বস্তিই মিলল। সেই স্বস্তি উবে গেল মাস 3 বাদে। একদিন ফোলা মুখ নিয়ে খালা এলেন বাসায়। গায়ে মারের দাগ, কাতর গলায় মাকে বললেন, আমারে কাজে লইবে না পা? মা অবাক হয়ে বললেন, তুমি কাজ করবে কেন? তোমার ছেলের কত বড় চাকরি। ছেলের কথা আসতেই খালা ডুকরে উঠলেন। ভেজা গলায় বললেন, আমার পোলাটা বদলাইয়া গেছে আপা। বউ আমার গায়ে হাত তুলল। পোলা চাইয়া চাইয়া দেখলো। যে ছেলের জন্য মানুষটা নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছে, সেই ছেলে এই প্রতিদান দিল। জানা গেল ভার্সিটিতে পড়ার সময় এক জুনিয়রের সাথে মন দেয়া নেয়া হয়েছিল। ভালো চাকরি পেয়ে বিয়ে করে বউ ঘরে তুলেছে। শিউলি খুশি মনেই মেনে নিলেন, কিন্তু বউ তাকে মানতে পারল না। সংসারে শাশুড়ির উপস্থিতি পছন্দ না তার। বরের কান ভাঙিয়েই কয়েকদিনে মায়ের প্রতি বিতৃষ্ণা তৈরি করিয়েছে। শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করত, হাতও তুলত। শিউলি ছেলেকে বলার সুযোগও পেতেন না। তার আগে ছেলের কান ভারী করত বউ। ঘটনা এমনভাবে উপস্থাপন করত যেন সব দোষ শিউলির। নিত্যকার কলহে ছেলেও অতিষ্ঠ মায়ের প্রতি। সংসারে সুখ আনতেই বিরক্তির ভাঁজ ফেলে নাইম বলল, রোজ রোজ এত অশান্তি ভালো লাগে না মা, তুমি অন্য ব্যবস্থা করো। পোড়া কপালে ছাই তুলে বেরিয়ে গেলেন শিউলি। দ্বিতীয়বারের মতো উঠলেন আবার বস্তিতে। একবার ছেলেকে বাঁচাতে, আর একবার ছেলের থেকে বাঁচতে। সুখের দিন এলেও সুখ তাকে ছুঁতে পারল না এবারও। তারপর থেকে খালা আবার বাসায় কাজ করেন। জীবনের এত উত্থান পতনের মাঝেও খালা কখনো দ্বিতীয় বিয়ের নামও নেননি। তবে এখন কি এমন হলো যে খালা বিয়ে করে নিলেন? 45 বছর বয়সে দ্বিতীয় বিয়ে করে খালা নিরুদ্দেশ। তার কোনো খোঁজ খবরও পাওয়া গেল না। ফোন বন্ধ, বাসায় তালা দেয়া। খালার ছেলের ঠিকানায় গিয়েও কোনো লাভ হলো না। প্রতিবেশী বলল তারা বাসা বদলে ফেলেছে। খালার ছায়ায় বড় হওয়ার সুবাদে আমাদের মায়া হয়ে গেছিল খালার প্রতি। এত বছরে বাসার সদস্যই হয়ে উঠেছিল যেন। মোটামুটি বাসার সবাই কৌতূহলী আর উদ্বিগ্ন ছিল এই ব্যাপারে। নির্বিকার রইলেন কেবল মা। এই নিয়ে মায়ের কোনো হেলদোল দেখা গেল না। মা নতুন বুয়া খোঁজার তোড়জোড়ে ব্যস্ত। আমার বদ্ধমূল ধারণা আদ্যপান্ত সব মায়ের জানা। মাকে জিজ্ঞেস করেও আশানুরূপ উত্তর পাওয়া গেল না। প্রতিদিন সকালে হাসপাতালে যাবার আগে নাস্তার সময় পাওয়া চায়ের স্বাদ ভিন্ন হলো। খালার হাতে চা খেয়ে খেয়ে অভ্যাস, সেই অভ্যাসে ভাটা পড়ল।
নতুন বুয়ার হাতের চা বড্ড বিস্বাদ ঠেকলো। নতুন বুয়ার কাজ কিংবা রান্না কোনোটাই মনোপুত হলো না। মা পরপর কয়েকটা বুয়া বদলালেন, কোনোটাকেই টিকলো না। অভ্যাস নাকি মায়ার ভাটার কে জানে। নতুন কাজের খালা এলো গেল, কিন্তু পুরনো কাজের খালাকে আর পাওয়া গেল না। দিন, সপ্তাহ, মাস পেরোলো। মাঝে একবার নাইমের সাথে দেখা হলো আমার হাসপাতালে লিফটে। নাইমের সাথে ছিল সুদর্শনা রমণী। চোখে মুখে ধূর্ততা, বোধ করি স্ত্রী হবে। খালার বদৌলতে ছোটবেলা বড়বেলা আমাদের বাসায় বেশ কবার এসেছিল নাইম। খালা আমাদের বাসার পার্মানেন্ট ছিলেন। দিনের অনেকটা সময় তাকে আমাদের বাসাতেই পাওয়া যেত। নাইম আসতো কখনো বাসার চাবি নিতে, কখনো মায়ের থেকে পকেট খরচা নিতে। সেই সুবাদে মুখটা এক দেখাতে চেনা গেল। খালার চিন্তা মাথায় এনে আমি এগিয়ে গিয়ে কথা বললাম। ভাগ্যের সুপ্রসন্নতায় নাইম অচেনার ভান করলো না, কুশল বিনিময় করলো। আমি নাইমকে বললাম, তা তোমরা এখানে কার জন্য? খালা ঠিক আছেন? খালার নাম শুনতেই নাইমের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। ওপাশ ফিরে নাক ফুলালো, ছোট করে উত্তর দিল, আমার মামি শাশুড়িকে দেখতে এসেছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, খালা ঠিক আছে। জিজ্ঞেস করলাম, খালা ভালো আছেন? উত্তরটা নাইমের বদলে পাশে থাকা মেয়েটা দিল। তীব্র তাচ্ছিল্য করে বলল, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, নাগর জুটিয়ে রঙ্গ করছে, বিয়ে করেছে। কলঙ্কিনীরা ভালোই থাকে। শাশুড়ি সম্পর্কে পুত্রবধূর মুখে এহেন মন্তব্য শুনে মেয়ের অভিব্যক্ত বোঝা হয়ে গেল। নাইমের দিকে তাকিয়ে বললাম, সারা জীবন কষ্ট করেছে, এখন সুখে থাকুক। বিয়ের আগে খোঁজ নিয়েছে তো, পরিবার ভালো? নাইম চোখ মুখ কুঁচকে বলল, এখন বিয়ে করার বয়স? সমাজে মুখ রাখলো না, নিজের সুখের কথা ভেবে আমাদের মুখে চুনকালি দিয়েছে। সুখেই আছে, স্বার্থপর। এর থেকে মরে গেলেও নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। আমি থমকে গেলাম নাইমের কথা শুনে। নাইমের চোখ মুখের ভাষা দেখে চোখে মায়ের জন্য তীব্র ঘৃণা বৃতৃষ্ণা। কি তাচ্ছিল্যতা, কি ধিক্কার! এতখানি ঘৃণা মানুষ বোধহয় শত্রুকেও করে না। আমি কখনো কোনো মায়ের জন্য সন্তানের এত ঘৃণা দেখিনি। আমার কানে বাজলো স্বার্থপর শব্দটা। আত্মত্যাগের উদাহরণে থাকা নামটার পাশে স্বার্থপর শব্দটা শুনে আমি কথার খেই হারিয়ে ফেললাম। এই ছেলেটাকে মানুষ করার জন্য খালা রক্ত মাংস এক করেছেন। 25টা বছর যুদ্ধ করার বিপরীতে কি একটু সম্মানও রিজার্ভ করেন না? খালা শুধু তার সুখ, শান্তি, রূপ, যৌবন বিলীন করেননি, অর্থ সম্পদ বিলীন করে একেবারে নিঃস্ব হয়ে গেছেন। এই তো মাস কয়েক আগেই ছেলে আর ছেলে বউ, মেয়ে মায়ের গুচ্ছিত সব টাকা এক প্রকার হাতিয়ে নিয়েছে। খালা যতটা সহজ সরল, খালার ছেলে ছেলে বউ ততটাই ধুরন্ধর। নাইমের বিয়ের পর আলাদা থাকায় খালার বেতনের টাকার অনেকাংশ বেঁচে যেত। আমি খালাকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম। খালা টাকা ব্যাংকে জমা রাখতেন। 3-4 বছরে তা জমে ভালো অঙ্কের টাকা হয়ে গেছিল। সেই টাকার খবর কোনোভাবে শুনে গিয়েছিল নাইমের বউ রিনা। তারপর থেকে শাশুড়ির সাথে ভাব জমালো। নাইমের ব্যবসা লসের গল্প শোনাতে লাগলো। খালা সব কিছু মায়ের সাথে পরামর্শ করেন। ছেলের মনোভাব খালা ছাড়া মোটামুটি সবার কাছেই পরিষ্কার। আজকালকার যুগে বাবা মা দম ছাড়বার পর কান্নার বদলে সম্পত্তির দলিলে বসে ছেলেমেয়েরা। কে গেল থেকে কি রেখে গেল জানা বেশি জরুরি। সেখানে এই ঘটনা কাম্যই বটে। মা সতর্ক করলেন, বয়স পড়ে আছে, এত কাজ আর কতদিন করতে পারবে? টাকা থাকলে শেষ বয়সে কাজে আসবে। ছেলেকে সব দিয়ে সর্বশান্ত হয়ে পরে যদি ছেলে না দেখে? ছেলে অন্তঃপ্রাণ। খালা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলেন, মা তো জন্ম দিছি, কত কষ্টে পালছি, বড় করছি। মোর খুব আদরের পোলা, তার কষ্ট সইতে পারি না, নিষ্ঠুর হইতে পারি না। মা খালাকে বোঝালেন, খালা বুঝ নিলেন। কিন্তু কথায় আছে, সরল মানুষ বিশ্বাসেই ঠকে। খালা সরল মনা মানুষ, অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলেন। অবিশ্বাস তো পরকে করা যায়, নিজের রক্ত, নিজের জন্ম দেয়া সন্তানকে অবিশ্বাস করা যায়? আমাদের কাছে ছেলের জন্য খালার ভালোবাসা বাড়াবাড়ি লাগলেও কেবল খালাই জানেন এই ছেলেকে তিনি কত কষ্ট করে অর্জন করেছেন। 15 বছরের অপরিপক্ক শরীরে 9টা মাস গর্ভে ধরে রেখেছেন। ছেলের বুঝ হবার আগেই বাবা মারা গেল। তখন তো বাবা মায়ের ভালোবাসা একাই দিয়েছেন। এই ছেলের জন্যই অজপাড়াগাঁয়ের এক মেয়ে অচেনা শহরে পা রেখেছে। ছেলের জন্মের পর ছেলে ছাড়া নিজের কথা মাথায়ও আসেনি।
তার বেঁচে থাকা, তার পৃথিবী মানেই ছেলে। সন্তানের প্রসঙ্গে কি মা স্বার্থপর হতে পারে? সন্তান ফেলে নিজের কথা ভাবতে পারে? আমরা হয়তো দূর অবস্থান থেকে ঠিকই বিচার করতে পারবো, কিন্তু কাছে গিয়ে খালার অবস্থানে বসলে শক্ত থাকার শক্তি আমাদেরও থাকবে না। সন্তান হিসেবে মায়ের ব্যাপারে আমরা স্বার্থপর হতে পারি, কিন্তু মা হিসেবে সন্তানের ব্যাপারে স্বার্থপর হতে পারি না। মায়ের ধর্মই যে নিঃস্বার্থ ভালোবাসা। ছেলের জন্য খালার অবিশ্বাস এলো না, বিশ্বাস এলো। সেই বিশ্বাসের মর্যাদা রইল না। ছলে বলে কৌশলে চেক বইয়ে তার আঙুলে ছাপ পড়ে গেল। কদিন ভালোই চলল। ছেলের ব্যবসা ঘুরে দাঁড়াতেই ছেলের বউয়ের মনোভাবও ঘুরে দাঁড়ালো, ফিরে গেল আগের স্থানে। নাক ছিটকালো রিনা। এমন ব্যাকডেটেড মানুষ নিয়ে উঁচু সমাজে চলা যায়? সবাই যদি জেনে যায় তার শাশুড়ি কাজের বুয়া, বাড়ি বাড়ি গিয়ে কাজ করে, মান সম্মান থাকবে? থাকবে না। ব্যবসায়িক সফলতা মনে করিয়ে দিল সেটা। তারপর যা হবার তাই হলো। মায়ের বিশ্বাস ভাঙল আরও একবার। মায়ের এত আত্মত্যাগের পরেও স্বার্থপর, এর দায়টা খালার উপরেই গেল। এই ছেলের বিবেক বোধ নেই। আমরা ভেবেছিলাম মায়ের বোঝা ঘাট থেকে নামানোর জন্য বিয়ে দিচ্ছে নাইম, কিন্তু এখন দেখি সেখানেও সমস্যা। সমাজের কাছে নাকি টেকা যাচ্ছে না। কোন সমাজে? সমাজে সে রেখেছে মাকে। মা দিয়েই গেল, মাকে কিচ্ছু দেয়নি। বিয়ে করে থিতু হলো, সেও সহ্য হলো না। একটুখানি কৃতজ্ঞতা বোধও কি নেই? আমার স্বরে অজস্র প্রতিবাদ, অথচ আমি টু শব্দও করতে পারিনি। বাক রুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। খানিক বাদে রাগ নিয়ে বললাম, খালা স্বার্থপর ভেবে বলছো তো? নাইম অপ্রস্তুত হলো, তারপর হনহন করে চলে গেল। নাইমের ক্ষুদ্রতা দেখে আমার চিন্তা বাড়ল। খালা কি একা একা বিয়ে করলেন? খালার বিয়ের রহস্য উন্মোচন হলো খালার আগমনের পর। একদিন হাসপাতাল থেকে বাসায় ফিরে দেখি বসার ঘরে খালা বসা। সারাদিন রোগী দেখে ক্লান্ত বিধ্বস্ত আমি প্রথমে খেয়াল করিনি, কারণ অবশ্য খালার চলন বলন। আমি খালাকে সবসময় সাদা মাটাভাবে চলতে দেখেছি। 2 ঈদে মা খালাকে ভালো কাপড় দিতেন, কিন্তু খালার পছন্দ হতো সেই সুতির কাপড়। খালার গায়ে কখনো সোনার গহনা দেখিনি। মুখে বিষণ্ণতা, একটা দুঃখী মলিনতা থাকতো। কিন্তু এই মহিলার ভাব ভিন্ন। পরনে চান্দেরি সিল্ক ফেব্রিকের শাড়ি, গলায় হাতে অলংকার বেশ, মুখে ঝুলছে হাসি। হেসে হেসে মায়ের সাথে গল্প করছেন। খালার কথা খেয়াল হতেই আমি চক্ষু জড়ক। আমি গিয়ে বললাম, খালা নাকি ভালো আছেন? বিপরীতে খালা সুন্দর করে হাসলেন। খালার এই হাসি আমি আগে কখনো দেখিনি। চেহারা ঝলমলে, সুখী মানুষের চেহারায় অন্যরকম এক উজ্জ্বলতা থাকে। খালার চেহারায় সেই উজ্জ্বলতা ভাসছে। খালার চোখ মুখ বলছিল খালা সুখে আছেন। বহু কাল ধরে কোনো মানুষকে দুঃখী হয়ে থাকতে দেখার পর হুট করে তাকে সুখী হতে দেখলে মনের মাঝে অন্যরকম এক আনন্দ কাজ করে, চোখে শান্তি মেলে। খালার ওই সুখী মুখটা দেখে আমার মনে হলো অনেক দিন, অনেক বছর পর আমি এমন সুন্দর দৃশ্য দেখছি। খালা প্রসন্ন সুরে বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো? খালা প্রসন্ন সুরে বললেন, না, আল্লাহ আমারে সম্মানে রাখছে। দ্বিতীয় বিয়েতে ভালোবাসার থেকে সম্মানটাই ঢের কাম্য। খালা তা পেয়ে প্রসন্ন হয়ে গেছেন। তা দেখে পুলকিত হলো মন। খালার সুখমাখা অবতারণে বাসায় খুশির জোয়ার বয়ে গেল। সবাই এসে বসলো বসার ঘরে। আমি বললাম, এতকাল আপনার দুঃখের গল্প শুনেছি, আজ শুনবো আপনার সুখের গল্প। খালা মায়ের দিকে তাকালেন। খালার গল্পটা মা বললেন। আকস্মিক খালার জীবনে হানা দেয় সুখের গল্প। শুনবার সময় মনে হলো এ যেন কোনো সিনেমার গল্প। পরে মনে হলো সিনেমা তৈরি হয় বাস্তব জীবন থেকেই। খালার দ্বিতীয় বিয়ের সূত্রপাত নানু বাড়ি থেকে। বছরখানেক আগে খালাকে নিয়ে আমার নানুর গ্রামের বাড়িতে যান। বাবা ব্যস্ত, সাথে যাবেন না। মা একা যেতে নারাজ, বগল দাবা করে নিয়ে গেলেন শিউলি খালাকে। কটা দিন থেকে এলেও তারও ভালো লাগবে। নানু বাড়িতে গিয়ে দেখা হলো একটা বছর 10-এর বাচ্চা মেয়ের সাথে। মলিন, বিষাদ, দুঃখ ভাসা চেহারা, মায়াময় চোখে জল দেখে খালা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, কান্তাছো কেন? মমতা ভরা স্বর শুনে মেয়েটার কান্না বাড়ল। মায়ের কথা মনে পড়ছে। কি হয়েছে তোমার মার? মেয়েটা উত্তর দিল না, ডুকরে কেঁদে উঠল। খালা অনুসন্ধানী মনে জানলেন মেয়েটার মা মারা গেছে। মা হারা মেয়ের কাতরতা দেখে বিধ্বস্ত খালার মনে হলো তার দুঃখ অতি নগণ্য। মমতাময়ী খালা মমতায় গা ভাসিয়ে মেয়েটাকে সান্ত্বনা দিলেন। কান্না থামার পর আলাপ হলো মেয়েটার সাথে। মায়ের দূর সম্পর্কের এক ভাইয়ের মেয়ে, নাম রোদেলা। রোদের মতোই উজ্জ্বল ছিল তার জীবন। বাবা, মা আর সে, 3 জনের সুখী পরিবার। হঠাৎ মায়ের ক্যান্সার হলো, অকালেই মারা গেলেন। মায়ের মৃত্যুর পর জীবনটাই এলোমেলো হয়ে গেল।
মায়ের ছায়ায় বড় হওয়া মেয়ে মায়ের শূন্যতায় মন মরা হয়ে থাকে সারাক্ষণ। নাতনির এই অবস্থা দেখে দাদি ছেলের দ্বিতীয় বিয়ের কথা বললেন। রোদেলার বাবা তড়িৎ মানা করে দিলেন, নতুন বউ যদি তার মেয়েকে মানতে না পারে, যদি তার মেয়ের অনাদর হয়, সৎ মায়ের সংজ্ঞাতেই তো দোষ। দাদি এবার নাতনিকে ধরলেন, বাবারে ক নতুন মা লইয়া আইতে, হ্যাঁ তোমারে আদর করব। রদেলা বাবাকে বলতেই বাবা বললেন, তোমার জন্য আমি যথেষ্ট, আমি বাবা, আমি মা। এসব কথা আর মুখে এনো না, মায়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। মাকে মনে পড়লে রোদেলার বাবার কাছে গিয়ে কাঁদে, মাকে এনে দাও না বাবা। বাবা খুব অসহায় হয়ে যান তখন। মরে যাওয়া মাকে কি আনা যায়? তিনি সর্বোচ্চ আদর দেন মেয়েকে, কিন্তু মায়ের অভাব তবুও যায় না। রোদেলার দাদিও বুঝতে থাকেন, শেষমেশ বিয়ে করবার জন্য রাজি হন তিনি। তবে শর্ত থাকে, পাত্রী পছন্দ করবে রোদেলা। সে যদি কারো মাঝে মমতা খুঁজে পায়, মায়ের ছায়া খুঁজে পায়, তবেই তিনি বিয়ে করবেন। রোদেলের মা খোঁজার পর্বে নানু বাড়িতে হাজির হলেন শিউলি খালা। সেবার মা খালাকে নিয়ে দিন 10 ছিলেন নানু বাড়িতে। তখন খালা রোদেলার সাথে সময় কাটিয়েছেন অনেক সময়। এতটুকু একটা বাচ্চা মেয়ের দুঃখ দেখে খালা মায়ে পড়ে গেছিলেন। আদর করেছেন বেশ। দুটো বিষয় নিশ্চিত করি, এক, রোদেলাকে আদর করার পেছনে খালার কোনো উদ্দেশ্য ছিল না। খালা জানতেন না রোদেলার মা খোঁজার ব্যাপারে। 2, খালা পরিপাটি হয়ে থাকতেন, সাদা মাটাভাবে চলতেন, তবে ছেঁড়া কাপড় পরতেন না। রোদেলার মন খারাপের বেলায় খালার মমতা দেখে রোদেলার মনে খালা জায়গা করে নিয়েছিলেন বটে। রোদেলার দাদি মাকে প্রস্তাব দিয়ে ফেলেছিলেন। মা অবশ্য তখন খালাকে জানাননি, খালাকে নিয়ে ফিরেছেন। ঢাকা আসার পরে খালাকে জানান, শুনেই খালা মানা করে দেন। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। প্রথম বিয়ের অসম্মান, অমর্যাদা, অসামঞ্জস্যতা, অপূর্ণতার পর খালার জীবনে সুখ হারিয়ে গিয়েছিল। দ্বিতীয়বার কাউকে জীবনে জড়ানোর সাহস নেই খালার, তাই এই বয়সে এসে খালার প্রত্যাখ্যানের করে ক্ষান্ত হন। মা খুব করে চাইছিলেন খালার একটা গতি হোক। মা রোদেলার পরিবারকে চেনেন, ভদ্র নম্র বেশ। রোদেলার বাবা রেজা হাবিব খুবই ভালো মানুষ, গ্রামের সহজ সরল মানুষ। প্রথম বউয়ের সাথে কখনো গলা উঁচু করেও কথা বলেননি। সেই পরিবারে গেলে খালার অসম্মান হবে না, এটা নিশ্চিত থেকেই মা খালাকে বোঝাচ্ছিলেন। খালা বরাবরই প্রত্যাখ্যান করে আসছিলেন। এরই মাঝে ছেলে বউ ভালো সাজলো। খালা জীবনে সুখের ভ্রমে ডুবে গেলেন। তারপর ছেলে টাকা নিয়ে ছলনা করলো। ছেলেকে নিয়েই সুখে থাকতে চেয়েছেন, কিন্তু ছেলেটা তাকে ঠকিয়ে গেছে বরাবর। সেবার খালার সব টাকা নিয়ে নাইম খুব খারাপ আচরণ করেছে মায়ের সাথে। খালা ভীষণ ভেঙে পড়েছিলেন। ভগ্ন হৃদয়ে খালা বুঝে গিয়েছিলেন, এই ভুবনে তার কেউ নেই। যে ছেলেকে তিনি আপন ভেবে এসেছেন সে আপন না, সে পাঁচুর যে ডুবে পর করেছে তাকে, আর আপন ভাবে না। এই উপলব্ধি খালাকে শেষ করে দিচ্ছিল। নিজের জীবনটাকেই বৃথা মনে হলো। খালা নিজের মৃত্যু কামনা করতেন। খালার এই খারাপ সময়ে রোদেলা এলো ঢাকায়। আমি মনে করে দেখলাম রোদেলা তখন খালার সাথেই থাকতো। খালা রোদেলার মায়ায় পড়ে গিয়েছিলেন। মেয়েটার সঙ্গ তাকে শান্তি দিচ্ছিল, ছেলের ছলনা ভুলিয়ে দিল। জীবনের সাথে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে গিয়েছিলেন খালা। মা ছায়া হয়ে বোঝালেন। রোদেলার মায়ায় পড়েই খালা বিয়ের জন্য রাজি হয়েছেন। রোদেলার বাবার সাথে দেখা হয়নি তেমন। তিনি তো আর 22 বছরের তরুণী নয়, দেখে পাত্র দেখাদেখির পর্বে চায়ের কাপে আলাপ সারবেন। দূর থেকেই দেখেছেন, খারাপ লাগেনি। আমাদের সবার অগোচরে খিচুড়ি পাকালেন মা। স্বভাবগতভাবেই মা বেশ চাপা স্বভাবের। তার উপরে আমরা ভাই বোন সবাই পড়াশোনা চাকরি নিয়ে ব্যস্ত। সারাটা দিন বাইরে থাকি, সন্ধেবেলাতেই বাসায় ফিরি। শুক্রবারটায় সারাদিন থাকি, সারা সপ্তাহে বাসার খোঁজ থাকে না। সেই হিসেবে ব্যাপারটা এতটাও কঠিন না। এতে অবশ্য মায়ের সাথে বাবাও সামিল ছিলেন। আমরা সবাই বড় হয়ে গেছি। এই বয়সে খালার বিয়ে কিভাবে নেব, এই জন্য খালা লজ্জায় ছিলেন। বিয়েটা হলো রোদেলা চাচার বাসায়, তিনি ঢাকাতে থাকেন। তারপর সুখ গায়ে মেখে খালা গেলেন শ্বশুরবাড়িতে। জীবনের বড্ড অবেলায় এসে খালার সংসার হলো। সন্তান পেলেন, সম্মান পেলেন। রেজা মামা স্বামী হিসেবে খুবই ভালো, খালাকে সম্মান করেন। কদিন মেয়ের সাথে খালার ভাব দেখে তিনিও ভীষণ ঝুঁকেছেন খালার প্রতি। এখন তাদের সংসারটা সুখের বটে। ও হ্যাঁ, নাইমের কথা বলা হয়নি। আসলে সুখের অধ্যায়ে দুঃখের সুতো টানা অন্যায়, তাই সে প্রসঙ্গ বাদ গেল। খালার বিয়ের প্রস্তাব খালাকে দেওয়ার পর মা নাইমের সাথে আলাপ করেছেন। শুনেই নাইম চটে গেল। মাকে তেমন কিছু না বললেও খালার বাসায় গিয়ে খুব অপমান করেছেন।
মা পুরো ব্যাপারটা বুঝিয়ে বলার পরেও নাইম ধারণা করেছে মা নিজেই স্বামী খুঁজে নিয়েছে। নাইম খুব খারাপ ভাষায় গালাগালি অবধি দিয়েছেন। ছেলের ব্যবহার দেখে খালা ফের বেঁকে বসেছিলেন, বিয়ে করবেন না। নাইম বিয়েতেও আসেনি। ছেলের কথা বলতে গিয়ে খালার শুকমাখা মুখে ফের জল এলো। ছেলেটা তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ফোন দিলে ফোন ধরে না। দুই একবার তুলে খুব অপমান করেছে। এমন না যে বিয়ে ভেঙে দিলে নাইম মাকে দেখতো না। এত কাল দেখেনি, এখন কি দেখবে? নাইমের থেকে খালার আশা করার কিচ্ছু নেই। পূর্বাকার সময়ে নাইমের আচরণের পর খালার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত যথাযথ। খালার সুখ দুঃখের গল্পের মাঝে কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুললাম। লিলেন ফ্রক গায়ে একটা মেয়ে চঞ্চল গলায় বলল, আমার ছোটো মা কি আপনাদের বাসায়? ভীষণ আন্তরিকতা নিয়ে বলল মেয়েটা, চোখ মুখ উজ্জ্বল রোদের মতোই। আমি হ্যাঁ বলতেই দৌড়ে ভেতরে ঢুকলো। শিউলি খালাকে দেখে ডেকে উঠল, ছোটো মা। খালা তখন ছেলের দুঃখে কাঁদছিলেন। সেই কান্নার মাঝেই মেয়েটার ডাকে হেসে ফেললেন, হাত বাড়ালেন। মেয়েটা ঝুঁকে খালার বুকে পড়ল। খালা আগলে নিলেন, মাথায় চুমু খেলেন। খালার চোখে ছেলের জন্য জল, ঠোঁটে মেয়ের জন্য হাসি। রোদেলা বলল, বাবা নিচে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যেতে বলেছে। আজ আমরা ঘুরতে যাব। খালা চোখের পানি মুছে ফেললেন। চোখ থেকে জল সরলেও ঠোঁট থেকে হাসি সরল না। খালার হাসিটা টিকল, সেই সুন্দর সুখের হাসি, যে হাসি আমরা এতকাল দেখিনি। আমার মন বলল, খালা সুখে আছেন। খালার প্রথম জীবনে সুখ, শান্তি, সম্মান, সংসার কিছুই মেলেনি। দ্বিতীয় জীবনে মিলল। দ্বিতীয় বিয়ে, দ্বিতীয় জীবনে প্রথম সুখ মিলল। খালাও সুখের দেখা পেলেন। যার প্রথম জীবন দুঃখে কাটে, তার দ্বিতীয় জীবন সুখের কাটে। আর শেষ কথা হলো, খালার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষার্থে কল্পনার আশ্রয় নিতে হয়েছে। তবে এটা নিশ্চিত যে খালা দ্বিতীয় বিয়ের পরে সুখে আছেন। খালার শেষ হাসিটা সুখের এখনও। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ, নমস্কার।